জনবার্ষিক আমার মনে হয় কয়েকটা জায়গা থেকে সোর্স হয়। একটা যে আমাদের চেয়ারম্যান স্যার যেটা বললেন যে বাইরে, দেশের বাইরে অফশোরেই একটা সিটি থেকে আরেকটা সিটিতে যেতে পারে। সো এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, ধরুন আমি আমার একটা বাড়ি বিক্রি করলাম, আমি এগুলো কয়েকটা যেগুলো লেজিটিমেট, আমি বাড়ি বিক্রি করে আমি যে 8 কোটি 10 কোটি টাকা যদি পাই, বা স্পেশালি 70-80, ধরুন ধানমন্ডির একটা জায়গায় আপনি 20 কাঠা জমির দাম এখন কমপক্ষে 100 কোটি টাকা হবে। তো এটা আমি যদি বাংলাদেশে না রাখতে চাই, আমি ওরকম কোনো বায়ারকে বলতে পারি যে আমার টাকাটা বা কয়েক মিলিয়ন হবে হয়তো যোগ করলে, যেটা আমি কানাডায় চাই বা আমেরিকায় চাই। তো যদি তারা এটা কিন্তু উদাহরণ না, আমি আপনাকে বলতে পারি যে গুলশান বনানীর যত আপনার বাড়িগুলো, এগুলো আপনাদের অবসরপ্রাপ্ত বিভিন্ন সচিব কিংবা বিভিন্ন একটা সময় সরকারি বড় বড় কর্মকর্তা তারাই মেইনলি পেয়েছেন, এবং দেখা যাচ্ছে যে সেই বাড়িগুলো তারা অনেকে মারাও গেছেন, তাদের সন্তানরা কোন ডেভেলপারকে দিয়ে সেখান থেকে প্রায় 50-60 কোটি টাকা পেয়েছেন। আপনি তারা কিন্তু এই টাকাগুলো এইভাবে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। আপনি সোর্স জানতে চাচ্ছেন, আমি প্রথমে কয়েকটা লেজিটিমেট সোর্স বলছি, যেগুলো এগুলো স্মল, মানে দিস ডোন্ট এক্সপ্লেইন যে টোটাল 11,500 কোটি টাকা কোথেকে আসলো, এটা হয়তো এক্সপ্লেইন করবে না, কিন্তু এটা একটা দুইটা সোর্স হতে পারে যে আপনি ধরুন ভ্যালিড ট্রানজ্যাকশন কিন্তু আপনি নিচ্ছেন না, বাট এটাও কিন্তু মানে ইন এ সেন্স মরালি, কারণ এটা কিন্তু হুন্ডি, কারণ আপনি বাংলাদেশে বিক্রি করছেন আর পেমেন্ট নিচ্ছেন অন্য দেশে। আচ্ছা, আপনি বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে টাকাটা নিলেন না, আপনি সেখানে। সো আচ্ছা, দ্বিতীয় যেটা হয়, বাংলাদেশে অনেকে বড় বড় যে লোনগুলো, এগুলো মনে রাখবেন যে আমি আগে বলেছি যে আমরা মধ্যবিত্ত, আমাদের এমন পরিমাণ টাকা জমার ব্যাপার নাই যে আমার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে বা সিঙ্গাপুরে রাখতে হবে। আমি নিজে 2010-11-তে আমি দুইটা সামার আমি সুইডেনে কাজ করেছিলাম, এবং সেখানে আমি মানে লেজিট আমার ইনকাম ছিল, আমাকে বেতন দিয়েছে, কিন্তু সেটা আমাকে সুইডেনের কোনো ব্যাংকে আমি অ্যাকাউন্টই খুলতে পারি নাই। আমার আমেরিকান মানে গ্রিন কার্ড ছিল, নিউজিল্যান্ডের পাসপোর্ট ছিল, তথাপি আমি এবং বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আমি স্টকহোম ইউনিভার্সিটিতে ভিজিটিং লেকচারার ছিলাম। আমি বেতনটা আমার ওই আমেরিকান অ্যাকাউন্টেই আমার জমা করতে হলো, মানে ইউনিভার্সিটিকে বলতে হলো। আমি মানে সুইডেনের কয়েকটা ব্যাংকে অ্যাপ্রোচ করেছি, মানে পায়ে হেঁটে ঢুকেছিও, কিন্তু ওই যে পার্সন নাম্বার বলে একটা জিনিস আছে আমাদের, যেটা এনআইডি নাম্বার বা এরকম, তো ইত্যাদি, মানে অর্থাৎ ইটস নট ইজি। আমি বোঝাতে চাচ্ছি যে একটা ব্যাংকে আপনি চাইলেই অ্যাকাউন্ট খুলতে পারবেন না, যে অফশোর কোম্পানির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়, বড় বড় লয়ার এখানে এঙ্গেজ করার ব্যাপার আছে, মানে যথেষ্ট পেপার ওয়ার্কের ব্যাপার আছে। কারণ সুইজারল্যান্ড তো একটা দুর্নীতিবাজদের জায়গা না, এখানে অনেক দুর্নীতিবাজ হয়তো টাকা রাখে, কিন্তু সুইজারল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট গভর্নেন্স অ্যান্ড ব্যাঙ্কিং রেগুলেশনস তারা কমপ্লাই করে। সো ইটস হাই কমপ্লায়েন্স, মানে এবং এই যে বাজেল যে 2, বাজেল 3, এই বাজেল শহরটাও তো সুইজারল্যান্ডেই, জিনিসগুলো ওখানে হয়েছে, ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, সবই তো ডাভোস ওদের দেশে। আচ্ছা, দ্বিতীয় যেখান থেকে যায় সেটা হলো বড় বড় যে লোনগুলো, ধরুন পাওয়ার প্ল্যান্ট 700-800 কোটি, 4,000 কোটি, এই লোনগুলোর অনেকগুলোই কিন্তু আমরা আর এদেশে ইনভেস্ট হয় না। অ্যাপ্রুভালের পরপরই ওই টাকাটা বাংলাদেশে আপনি ডিসবার্স করে, তারপর তারা বিভিন্ন জনকে দিয়ে কাউকে দেয়, সে দেশে টাকা রিসিভ করে, ওখানে পে করে। এটা ইনিশিয়ালি সিঙ্গাপুরে আমি শুনেছি যে খুব ইজিলি অ্যাকাউন্ট খোলা যায় বাংলাদেশ কারো নামে, আপনি কিছু লয়ারকে টাকা পয়সা দিলে তারা এটা করে দেয়। হয়তো আপনাকে একটা পেপার একটা কোম্পানি ওপেন করতে বলে, যে একটা তাই না, হংকং বা সিঙ্গাপুরে আপনি একটা কোম্পানি ওপেন করলেন, কোম্পানি তো ওপেন করায় যা লয়ারকে বললে, এবং বিদেশিরাও কোম্পানির ওনার হতে পারে। আমি এখানে বসেও কিন্তু আই ক্যান ওপেন এ কোম্পানি ইন ক্যামেরা আইল্যান্ডস। তো ওই সব কোম্পানির নামে অ্যাকাউন্ট খোলা ইজিয়ার, এবং সেই অ্যাকাউন্টগুলোতে ট্রান্সফারটা হয়। কারণ এটা কিন্তু মানে ওই যে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে গিয়েছে, কেউ কিন্তু হাতে টাকা কাউন্টারে গিয়ে কিন্তু এই 11,000 কোটি 500 কোটি টাকা ওখানে জমা করে নাই। থার্ড হচ্ছে আমাদের যারা ধরুন আগে থেকে, এখানে আমি একটা প্রশ্ন লিখেছিলাম যে আমাদের দুদক, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং বিআইএফইউ, ওনারা কি জানতেন না আমরা যেটা 5ই আগস্টের পরে দেখলাম অনেকে, এবং এটা তো কম্প্রিহেন্সিভ পিকচার না, হয়তো বাছাই করে করা যাদেরকে ধরা হয়েছে তাদের অনেকের নামে পরে নিউজ পেপার আসলো, যেমন একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 135 কোটি টাকা, কোনো একজন সম্পাদকের কাছে 400-500 কোটি টাকা, মানে ইভেন ক্যাশ, মানে সাম ইন টার্ম ডিপোজিট, সাম ইন ক্যাশ। এটা তো অস্বাভাবিক। তো দুদকের, আমার কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্ক্রিনে আমরা তো শত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে আমরা কিন্তু তাদেরকে ওই পেয়ে দেন, তাদের এখানে কাজই হচ্ছে এগুলো মনিটর করা। এখানে আপনি 5 লাখ টাকার একটা চেক দিয়ে দেখবেন অনার হবে না, আপনার যদি SMS আপনি উত্তর না দেন, আপনার কোনো কারণে ফোন বন্ধ থাকে, আপনি এটা দিবেই না তারা। সো সেখানে এই পরিমাণ টাকা তারা দেখতে পায় না, এটা আমাদের এনবিআর। আমার কথা হচ্ছে আমাদের ওই যেটা বললাম যে ইনস্টিটিউশনগুলো যদি ফাংশন না করে, যার যেটা কাজ সে যদি মোটামুটি, এবং করে, কিন্তু আশিক ভাই করে না যে তা না, নিরীহ মানুষ, এই যে আমরা এখানে যে 4 জন আছি, এনারা কেউ আপনি এক প্যাকেট চানাচুর আপনি এই ঢাকা শহরে আপনি চুরি করে বাসায় ফিরতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রভাবশালী হন, এবং সেটাই অসুবিধা যে একটা যে আমরা যে ব্যাড গভর্নেন্স, মানে আমাদের দেশের দুর্ভাগ্য, যেখানে দুর্নীতিবাজরা
রাষ্ট্রে স্যালিউট পায়। দুর্নীতিবাজরা এনবিআরে গিয়ে মানে ক্লিন বিল অফ হেলথ নিয়ে চলে আসে। দুর্নীতিবাজরা বাংলাদেশ ব্যাংকের থেকে অ্যাপ্রুভাল পায়, ব্যাংক খুলে ফেলে, মানে বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট, মানে তাদের 800, 900, 1000 কোটি টাকা তাদের কাছে কিছু। তাদেরকে সবচেয়ে বেশি ওয়েলকাম করা হয়। লোনের টাকাগুলো আপনি যেটা আজকে দেখতে পাচ্ছেন যে যে মানে ম্যাসিভ অ্যামাউন্টের টোটাল ডিস্ট্রেসড লোন, এটা আমি মানে হয়তো আজকের মানে 11,500 কোটি তুলনায় অনেক বড় মনে হবে। জানেন কি না আসে, আপনি দেখেছেন পেপারে, ডেইলি স্টার, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, অনেকগুলো পত্রিকায় লিখেছে। আমরা তো এনপিএল নিয়ে বলছিলাম যে অ্যাবাউট 445, মানে 6,45,000 কোটি টাকা ছিল মানে গত জুনে, এই ডিসেম্বরে একটু কমেছে। কিন্তু ডিস্ট্রেস যদি ওর সাথে আপনি রিটার্ন অফ অ্যামাউন্টটা যোগ করেন, যেগুলো আর পাবো না মনে করে ব্যাঙ্কগুলো রাইট অফ করেছে, আজকের পেপার আছে যে চলতি বছর 2025-এ কম্বাইন্ড লোকসান, কয়েকটা ব্যাংক লাভ করেছে 3,000 কোটি টাকা, 4-5টা ব্যাংক লাভ করেছে, তারপরেও কম্বাইন্ড লোকসান কীভাবে ব্যাংকিং সেক্টরের 1,35,000 কোটি টাকা হয়। এটা 61টা ব্যাংকের মধ্যে আপনি ভাগ করে দেন, এরা বাকি 50 বছরেও তো এই টাকা প্রফিট করা সম্ভব না, আপনি যে পরিমাণ টাকা লোকসান হয়ে গেছে। সো এই লোকসানগুলোই অ্যাকিউমুলেটেড হচ্ছে। 10,89,000 কোটি টাকা হচ্ছে টোটাল ডিস্ট্রেসড লোন। এর মধ্যে যদি 1 লাখ কোটি টাকাও যদি নিয়ে যায় কেউ, তাই না, ধরুন মানে আমি জানি টোটাল অ্যামাউন্ট অফ মানে উইলফুল ডিফল্টার্স আরও বেশি, ওই 1 লাখ কোটি টাকার একটা ভাগ আপনি 10% দিতে 11,000 কোটি টাকা হয়, তাই না। সো এই ডিসবার্সমেন্ট এখানে সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকগুলো, আজকে জনতা ব্যাংকের মতো এত বড় ব্যাংক কীভাবে ফোকলা হয়ে গেল।